আমি কোনো ধরনের মিথ্যা শোনার জন্য প্রস্তুত নই। ডোন্ট প্লে উইথ মাই পেশেন্স। স্পষ্ট ভাষায় শুধু সত্যটুকু বলো। বাণীর কণ্ঠ রোধ হয়ে আসে। একই বিপদে পড়ল সে। কি করবে সে? সেনা সদস্য এই দুর্দর্শী পুরুষ হলপ করে তার মিথ্যা ধরতে সক্ষম। কোনো কুল কিনারা না পেয়ে বাণী এক হাত বাড়িয়ে নিচের পাশে গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটা খুলে না। উল্টো দুর্জয় বিরক্ত মিশ্রিত গলায় শুধায়, দরজাটা লকড। অযথা চেষ্টা চালানো বন্ধ করো। বাণী দুর্জয়ের কথাটা শুনে নীরবে নিজের হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে সে। সিটের গায়ে পিঠ এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। শরীরটা দুর্বল লাগছে বেশ। জ্বরটা আবার বাড়ছে নাকি? বাড়তেও পারে। গাড়ির বোনাট হতে সামনের সিটে এসে বসার সময় গায়ে রেইনকোটটা জড়ানো থাকলেও বাতাসের দাপটে বৃষ্টির পানির সংস্পর্শ হতে বাঁচতে পারেনি সে। দুর্জয় এক পলক বাণীকে পরখ করে দৃষ্টি ফিরিয়ে নেয়। অসুস্থ মনে হচ্ছে মেয়েটাকে। কে জানে তার বিহাইন্ড দ্য স্টোরি কি। দুর্জয় বাণীকে সময় দেয়, অপেক্ষা করে। আচমকা বাণী অদ্ভুত ভঙ্গিতে দৃষ্টি মেলে তাকায়। ভীত সেই দৃষ্টি। অস্থির গলায় দুর্জয়কে শুধায়, আপনি একজন সোলজার তাই না? কোন পদে আছেন আপনি? আপনার ক্ষমতা কত দূর? বাণীর অদ্ভুত তিনটা প্রশ্ন শুনে দুর্জয়ের ভুরু কুঁচকে আসে। তবুও সে স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করে, সেই ব্যাপারে তোমার কৌতূহলের কারণ জানতে পারি? বাণী অস্থির গলায় জবাব দেয়, ইট ইজ আ সিরিয়াস ম্যাটার। দয়া করে আমাকে বলুন। দুর্জয় বাণীর চোখের দিকে তাকিয়ে ব্যাপারটার গুরুত্ব উপলব্ধি করে। অতঃপর বেশ ছোট এক শব্দে নিজের পরিচয়, পদ এবং ক্ষমতা সম্পর্কে জানায়। মেজর। বাণী আন্দাজ করে একজন সৈন্য সদস্য হিসেবে এই পদটা খুব সাধারণ কিংবা ছোট কোনো পদ নয়। এর গুরুত্ব এবং গাম্ভীর্য রয়েছে। তাই সে সাহস সঞ্চয় করে আবদার সুরে বলে, একটা সাহায্য করুন। দুর্জয় সরু চোখ মেলে প্রশ্ন করে, কি ধরনের সাহায্য? দুর্জয়ের প্রশ্নের পিঠে বাণীর রুদ্ধস্বরে অনেকগুলো কথা বলে চুপ হয়। সবটা শুনে দুর্জয় বেশ অবাক হয়। এতক্ষণ সে বাণীর কেসটা যতটা জটিল ভাবছিল, এই মুহূর্তে বাণীর কথা শুনে সে আরো জটিল কিছু আন্দাজ করছে। স্পষ্ট বুঝতে পারছে বাণী তালুকদারের বর্তমানটার রহস্যে ঘেরা অমীমাংসিত একটা কেসের মতো। যেই কেসটা মীমাংসা করার প্রবল আগ্রহ দুর্জয় নিজের মধ্যে টের পাচ্ছে। দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, আমি তোমাকে এই সাহায্যটা ঠিক কি কারণে করব বলতে পারো? বাণী চোখ বুজে একটা নিঃশ্বাস ছাড়ে। অতঃপর উত্তর দেয়, আপনার মধ্যে এই মুহূর্তে আগ্রহ কাজ করছে, যেই আগ্রহ দমনের একমাত্র উপায় আমার মুখে উচ্চারিত সত্য। আপনি আমাকে এই সাহায্যটা করুন, বিনিময়ে আমি আপনাকে সত্যটা জানাবো। দমবন্ধ পাখির ন্যায় ছটফট করছে ডক্টর হুমায়রা। পাজোড়া সমতল ভূমির স্পর্শ পেতে ব্যাকুল হয়ে রয়েছে। গলা দিয়ে চাইলেও কোনো শব্দ বের করতে পারছে না। কানের কাছে ভেসে আসে পুরুষালী গলায় হিসিয়ে বলা কিছু কথা। কিভাবে পালালো? এতগুলো মানুষ নিযুক্ত থাকতে কি করে পালালো? ডক্টর হুমায়রার অবস্থা দেখে সকলে ভয়ে ততস্থ হয়ে রয়। সব থেকে বেশি ভীত দেখাচ্ছে বাণীকে পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত নার্সকে। তার খুব বলতে ইচ্ছে হয়, আপনার স্ত্রী একজন ধূর্ত মহিলা, তিনি আমার চোখে ধুলো ছুঁড়ে পালিয়েছেন। কিন্তু সে আর কথাটা বলার সাহস পায় না। ইবাত ইতিমধ্যে এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শোধায়, স্যার প্লিজ প্লিজ কাম ডাউন, ম্যাডামকে খুঁজতে হবে আগে। হিরণের কানে যেন ইবাদের বলা কথাগুলো পৌঁছালো না। সে আরো দৃঢ়ভাবে হুমায়রার গলা চেপে ধরে। ইবাদ গলার স্বর নিচু করে ফের বলে, স্যার এটা হসপিটাল, নিজেকে সামলান। পরিস্থিতি বিগড়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হিরণ ফোঁসফোঁস করতে করতে হুমায়রার গলাটা ছেড়ে দেয়। মুহূর্তে তিনি টাইলস বসানো ফ্লোরে বসে পড়েন। দুহাতে গলা ধরে কাশতে শুরু করেন। খানিকটা অক্সিজেনের অভাবে যেন মরতে বসেছিল। হিরণ চেঁচিয়ে ওঠে, বাণী কিভাবে পালালো? হিরণের বাজখাই গলার দাপটে ভিতর নার্স এবার মুখ খুলল। উনি ওয়াশরুমে যেতে চেয়েছিলেন। আমি ওনাকে সাথে করে নিয়ে ওয়াশরুমে যেতেই উনি আচমকা শরীরের ভার ছেড়ে দিয়ে মাথা ঘুরে পড়ে যান। আমি দ্রুত ডক্টরকে ডাকতে কাউন্টার এরিয়ার ওদিকে ছুটি। ডক্টর হুমায়রা সহ ফিরে এসে দেখি ওয়াশরুমের সামনে আপনার একজন লোক পড়ে আছেন, আর ম্যাম কোথাও নেই। নার্সের কথা শেষ হতে না হতেই হিরণের সেই গার্ড বলে ওঠে, স্যার আমি নার্সকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে কেবিনে প্রবেশ করি ম্যাম ঠিক আছে কিনা দেখার জন্য, কিন্তু হঠাৎ মাথা ভারী কিছু আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে তখন শুনি ম্যামকে নাকি পাওয়া যাচ্ছে না। হিরণ রেগে কিছু একটা বলতে নিবে, তার পূর্বে ইবাদ উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে, স্যার এই মুহূর্তে রেগে কোনো লাভ নেই। আমাদের আগে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, তাহলে আমরা জানতে পারবো ম্যাডাম কোথায় গিয়েছে। অতির আগে হিরণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল।
তবে ইবাদের কথাটা তার মস্তিষ্কে পৌঁছে। মুহূর্তে সে হুকুম জারি করে গত 1 ঘন্টায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ ম্যানেজ করে দ্রুত নিয়ে আসতে। ইবাদ এক মুহূর্ত দেরি না করে হসপিটালের কন্ট্রোল প্যানেল এরিয়ায় দৌড়ে চলে যায় সিসিটিভি ফুটেজের ক্লিপ ম্যানেজ করে নিয়ে আসার জন্য। হিরণ অস্থির পায়ে পায়চারি করতে থাকে কাউন্টার এরিয়া জুড়ে। ডক্টর হুমায়রা তখনও ফ্লোরে বসে অক্সিজেনের ঘাটতি অনুভব করছে। চোখ মুখ তার সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। মনে মনে সে অনুভব করে তীব্র ক্ষোভ। সেই ক্ষোভের জোরেই হুমায়রা হিরণের উদ্দেশ্যে প্রশ্ন ছড়ে। মানুষের উপর রাগ ঝগড়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি এমন করেছেন যে আপনার স্ত্রী আপনার থেকে পালাতে চায়। নিজের মস্তিষ্ক দিয়ে বিবেককে প্রশ্ন করুন, দোষটা কার? হিরণ ক্ষিপ্র দৃষ্টি মেলে হুমায়রার পানে তাকায়। তার বিগড়ে যাওয়া মেজাজে ডক্টর হুমায়রার প্রশ্নটা আরো বিরূপ প্রভাব ফেলে। হিরণ রাগের সুরে আদেশ করে, আমার চোখের সামনে থেকে এই মহিলাকে নিয়ে যাও। আমি আর এই চেহারা দেখতে চাই না। 20 মিনিটের ভেতরে ইবাদের কল আসে হিরণের কাছে। হিরণ কিছু বলবে, তার পূর্বে ইবাদ বলে ওঠে, স্যার, ম্যাডাম ফায়ার এক্সিস্ট ওয়ে দিয়ে পালিয়ে গেছে। ওনাকে বেসমেন্টের দিকে যেতে দেখা গিয়েছে সর্বশেষ, কিন্তু বেসমেন্টে যাওয়ার পর আর কি হয়েছে তা জানা যায়নি। পার্কিং এরিয়ার সিসিটিভি ফুটেজ ডিলিট করে ফেলেছে কেউ। ইবাদের বলা কথাগুলো শুনতেই হিরণ অবাক হয়। ডিলিট করে ফেলেছে মানে? কে করেছে? প্রশ্নটা মাথায় উকিয়ে দিতেই হিরণ গরম গলায় শুধায়, বাণীকে কেউ সাহায্য করছে ইবাদ, খুঁজে বের করো। বাণী আর ওই সাহায্যকারী দুজনকে খুঁজে বের করো, যে কোনো মূল্যে। নীরব রাস্তা ধরে হেঁটে যাচ্ছে সাদাত। রাস্তার মাথায় থাকা একটা ল্যাম্প পোস্টের আলোয় রাস্তাটা মৃদু আলোকিত হয়ে রয়েছে। ফুটপাতের একপাশে শুয়ে রয়েছে 2টি অলস কুকুর। সাদাতের হাঁটার ভঙ্গি আপাতত খুবই সাধারণ। টান টান সোজা হয়ে বুক চওড়া করে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই তার মাঝে। থাকবেই বা কেন? এটা তার খুব একান্ত সময়, যেখানে পেশাগত বাধ্যবাধকতার কোনো বালাই নেই। কেবল রয়েছে সে, এ নিস্তব্ধ রাত এবং তার কানে চেপে ধরা মুঠোফোনটি, যে মুঠোফোনের অপর প্রান্তে অন্য এক শহরে রয়ে যাওয়া তার আপনজনেরা রয়েছে। সাদাত মিষ্টি হেসে শোধায়, সাউদার রেজাল্ট শুনলাম আম্মু, অনেক খুশি হয়েছি। দেখিনিও, তোমার এই মেয়ে ঠিকই একদিন বিসিএস ক্যাডার হতে পারবে। ফোনের অপর পাশ হতে মধ্যবয়স্ক একজন পৌর নারী চিন্তার আজসহ বলে ওঠে, তুই কবে আসবি বাবা? এই মিশন আর কতদিন চলবে? নিশ্চিত না আম্মু, তুমি দোয়া রেখো যেন নিরাপদে ফিরতে পারি। আমার সব দোয়া তো তোদের জন্যই। আচ্ছা আম্মু, আমি কালকে সুযোগ বুঝে কিছু টাকা পাঠাই দিব না। সাউদাকে ওর পছন্দ মতো জামা কিনে দিও, কেমন? সায়রা আর তোমার জন্য কিছু কিনে নিও, সামনে কোরবানির ঈদ আসছে। এসব আর কি দরকার? ওদের কি জামাই নেই নাকি? আর ঈদ তো এখনো অনেক দূরে। দরকার কি দরকার না এত কিছু ভাবতে হবে না তো, তুমি শুধু যা বলছি তা করো। আর মাঝপথেই সাদাতের কথা থেমে যায়, তবে তার পা জোড়া থামে না, বরং পায়ের গতি মৃদু ধীর হয়ে আসে। দৃষ্টি হয় সতর্কপূর্ণ। আপনজনের সাথে ফোন আলাপের ইতি টেনে বলে, আচ্ছা আম্মু, পরে কথা হবে, হ্যাঁ এখন রাখি। কথাটুকু বলে ফোনটা পকেটে ভরে সে আচমকা পেছনে ফিরে তাকায়। শূন্য জনমানবহীন রাস্তায় কারো অস্তিত্ব নেই। সাদাত নীরবে একটা নিঃশ্বাস ছাড়ে। লম্বা বিল্ডিংটার আড়ালে একটা ছায়া শটান ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। সেকেন্ড 30 পার হতেই সে অতি সাবধানে মাথাটা বের করে রাস্তায় উঁকি মারে। রাস্তাটা শূন্য দেখতেই সে বেশ অবাক হয়। সতর্ক দৃষ্টি মেলে ভালোভাবে চারিদিকটা পরখ করে। না, একটু আগে রাস্তায় ফোন আলাপে ব্যস্ত পুরুষের কোনো চিহ্ন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। চোখের পলকে কোথায় চলে গেল? ছায়াটা এবার সোজা হয়ে সম্পূর্ণ বেরিয়ে এলো বিল্ডিং এর আড়াল হতে। ধীর পায়ে সতর্ক দৃষ্টি মেলে এগোতে এগোতে পৌঁছে যায় সামনের দিকে। ফুটপাত ধরে রাস্তার মাঝামাঝি এসে দাঁড়ায় সে। ফোন আলাপে ব্যস্ত সে পুরুষের খোঁজে বিশেষ দৃষ্টিটা বর্তায় চারিদিক জুড়ে। ঠিক সেই মুহূর্তে ফুটপাতের পাশে 2 বিল্ডিং এর মধ্যকার অতি সরু গলি হতে একজোড়া হাত তার মুখ চেপে ধরে এবং হাত টেনে গলির ভেতর তাকে নিয়ে যায়। সেই ছায়া মানবীকে দেয়ালের সঙ্গে এমনভাবে চেপে ধরেছে সাদাত যেন সামান্য নড়ার সুযোগটুকুও নেই। তীক্ষ্ণ দৃষ্টি মানবীর দিকে স্থির করতেই মৃদু আলোয় দেখতে পায় গায়ে লম্বা রেইনকোট, জিন্স এবং বুটও পরিহিত নারী অনেকটা অপ্রস্তুত দৃষ্টি মেলে তার দিকেই তাকিয়ে আছে। অপ্রস্তুত দৃষ্টি মেলে তাকিয়ে থাকা সেই নারীকে চিনতে এক মুহূর্ত দেরি হয় না। এই মেয়ে, তোমার উদ্দেশ্য কি? আমাকে ফলো করছো কেন? কে পাঠিয়েছে তোমাকে? সেই নারী চোখের ইশারায় বলে তার মুখ থেকে হাত সরাতে। সাদাত এক মুহূর্ত মেয়েটার হাবভাব পর্যবেক্ষণ করে মেয়েটার মুখ থেকে নিজের হাত সরায়, তবে অন্য হাতে শক্ত করে তার বাহু ধরে রাখে, এ বুঝিয়ে দিতে যে পালানোর কোনো উপায় নেই। সাদাত আশা করেছিল মেয়েটা হয়তো আমতা আমতা করবে কিংবা কোনো সাফাই গাবে,
কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা হেসে রহস্যময় গলায় বলে ওঠে, কি বস, কেসটা কি বলো তো? তুমি কি খুব গুরুত্বপূর্ণ কেউ যাকে রাতের আধারে মানুষে ফলো করার সম্ভাবনা রয়েছে? প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন সাদাতের ভারী অপছন্দ। সে গরম চোখ জোড়া পাকিয়ে বলে, সেদিন ক্যাফেতে লুকিয়ে আমার স্কেচ বানাচ্ছিলে, আজ আবার আমাকে ফলো করছো। তোমার উদ্দেশ্য কি তা স্পষ্ট গলায় বলো তো। মেয়েটা এবার সামান্য গাছাড়া ভঙ্গিতে বলে ওঠে,